দক্ষিণ ক্যারিবীয়তে সামরিক উত্তেজনা, মার্কিন যুদ্ধজাহাজের কাছাকাছি ভেনেজুয়েলার যুদ্ধবিমান। মাদুরোর দাবি ক্ষমতা উৎখাতের ষড়যন্ত্র। ক্ষমা নয়, জবাবদিহিতার দাবি ইন্দোনেশিয়ার শিক্ষার্থীদের। রাজপথে চলছে পিকনিক প্রতিবাদ। আন্দোলনে এ পর্যন্ত 10 জন নিহত। এবং এশিয়া জুড়ে প্রাকৃতিক দুর্যোগ, পাকিস্তান, ভারত ও জাপানে বন্যা ও টাইফুনে জনজীবন বিপর্যস্ত। দক্ষিণ ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। দূর থেকে সতর্ক করতেই যেন মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ঘেঁষে উড়ে যায় ভেনেজুয়েলার যুদ্ধবিমান। ওয়াশিংটন বলছে তাদের চলমান সামরিক তৎপরতা মাদক বিরোধী অভিযানের অংশ। তবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দাবি, তাকে ক্ষমতা থেকে সরানোই যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য। ক্যারিবীয় অঞ্চলে এবার ছড়াচ্ছে যুদ্ধের উত্তাপ। ঘটনার শুরু গেল জুলাইয়ে গোপন এক নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে লাতিন আমেরিকার মাদক পাচারকারী কিছু গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক হামলায় অনুমোদন, ভেনেজুয়েলার নতুন একটি মাদক কার্টেলকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাদের নেতা হিসেবে চিহ্নিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর গেল সপ্তাহে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা থেকে আসা একটি নৌযানে সামরিক হামলা চালায় মার্কিন বাহিনী। এরপরই এ অঞ্চলে সম্প্রতি 8টি যুদ্ধজাহাজ, বেশ কয়েকটি নজরদারি বিমান এবং একটি সাবমেরিন মোতায়েন করে পেন্টাগন। পুয়ের্তো রিকোর কাছে মোতায়েন করা ইউএসএস আইও জিমা অ্যাম্ফিবিয়াস গ্রুপে রয়েছে 4500 নাবিক ও 2200 মেরিন সেনা। আর আর্লে বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ারগুলোতে রয়েছে 90টিরও বেশি মিসাইল, যেগুলো বিমান, সাবমেরিন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। একে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে বড় সামরিক হুমকি আখ্যা দিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেন যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য তাকে ক্ষমতা থেকে সরানো। সেই সাথে দেশে 45 লাখ মিলিশিয়া সদস্য মোতায়েনের ঘোষণা দেন মাদুরো। উত্তেজনা আরও এক ধাপ বাড়ে যখন মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ঘেঁষে ভেনেজুয়েলার 2টি F-16 যুদ্ধবিমান উড়ে যায়। এরপরই ভেনেজুয়েলা উপকূলের কাছে পুয়ের্তো রিকোতে মার্কিন ঘাঁটিতে 10টি F-35 ফাইটার জেট মোতায়েন করে পেন্টাগন। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের এত বড় সামরিক উপস্থিতি শুধুই কি মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য? আন্তর্জাতিক জলসীমায় সাধারণত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। সরাসরি সামরিক হামলার ঘটনা বিরল। বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে থাকতে পারে যুক্তরাষ্ট্রের বড় কোনো ভূ রাজনৈতিক উদ্দেশ্য। 1980 এবং 90-এর দশকে সামরিক শক্তি ব্যবহার করে কোনো শাসককে ক্ষমতা থেকে সরাতে মাদক পাচারের অভিযোগ তুলত যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলে ওয়াশিংটনের বর্তমান তৎপরতা আবারও যেন সেই কথাই মনে করে দিচ্ছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। ইন্দোনেশিয়ার রাজপথে এবার ভিন্ন প্রতিবাদের ছবি। পার্লামেন্ট ভবনের সামনে স্লোগানের পাশাপাশি কবিতা, বই পড়া আর স্বাস্থ্যসেবা দিয়ে চলছে পিকনিক প্রতিবাদ। হিউম্যান রাইটস ওয়াচ বলছে আইন প্রণেতাদের বাড়তি সুযোগ সুবিধার বিরুদ্ধে চলমান এ আন্দোলনে এ পর্যন্ত নিহত হয়েছেন 10 জন আর আটক 3000-এর বেশি বিক্ষোভকারী। ইন্দোনেশিয়ার রাজপথে চলছে একের পর এক স্লোগান, ব্যানারে লেখা সেভ ইন্দোনেশিয়া। স্থানীয় সময় শুক্রবারও রাজধানী জাকার্তার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী। এ সময় শিক্ষার্থীরা আয়োজন করে পিকনিক প্রতিবাদ। কবিতা পাঠ, বই পড়া আর বুদ্ধিদীপ্ত কথোপকথনের মাধ্যমে তারা প্রকাশ করেন নিজেদের ক্ষোভ। এরই মধ্যে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের সদস্যদের সাথে সংলাপে বসেছিলেন আন্দোলনের নেতৃত্ব দেয়া কয়েক শিক্ষার্থী। বিক্ষোভকারীদের কিছু দাবি সরকার মেনে নিয়েছে বলে জানায় প্রশাসন। তবে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তোর সাথে এখনো সাক্ষাৎ না হওয়ায় এই আলোচনাকে ব্যর্থ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। আমরা সরাসরি প্রেসিডেন্টের কাছেই আমাদের দাবি তুলে ধরতে চাই। পার্লামেন্টের সদস্যদের সাথে আলোচনা কেবলই সময়ের অপচয়। শিক্ষার্থীদের আলোচনায় ডাকা ছিল কেবল পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা। বাস্তব পরিবর্তন এখনো দেখতে পাচ্ছি না। এদিকে রাজধানী জাকার্তায় বিক্ষোভকারীদের জন্য খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করতে দেখা যায় অন্যান্য শিক্ষার্থীদের। এরই মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সুমাত্রা, সুলাওয়েসি, এমনকি পাপুয়া পর্যন্ত। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।
কোনোভাবেই গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় শনিবার ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে নিহত হয়েছেন অন্তত ২১ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এদিন ভোর থেকেই উপত্যকাটির উত্তরাঞ্চল জুড়ে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এদিকে গাজা সিটি থেকে বাসিন্দাদের খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। আর নেতানিয়াহু প্রশাসনের এই নির্দেশনা গাজাবাসীর জন্য বয়ে আনবে গুরুতর বিপর্যয়, এমনটাই মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরই মধ্যে জাইতুন ও শেখ রেদওয়ানের কয়েকটি বহুতল ভবনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার গভর্নমেন্ট অফিস বলছে ৭০০ দিন ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ধ্বংস হয়েছে উপত্যকাটির ৯০% অবকাঠামো। এশিয়া জুড়ে প্রাকৃতিক দুর্যোগ, পাকিস্তান, ভারত ও জাপানে বন্যা ও টাইফুনে জনজীবন বিপর্যস্ত। পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যায় ২৪ ঘন্টায় ৫ লাখ সহ মোট ১৮ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের উত্তরাঞ্চলে পানিবন্দী লাখো মানুষ। জাপানের শিজুওকায় টাইফুন পাইয়ে ২২০টির বেশি ভবন ক্ষতিগ্রস্ত ও আহত হয়েছে অন্তত ২৩ জন। জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এসব দুর্যোগ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তানে বন্যা পরিস্থিতির অবনতি, রাবি ও চেনাবের বাঁধ ভেঙে বিপর্যয়। যেখানে শুক্রবার মাত্র কয়েক ফিট পানি ছিল, এখন তা সম্পূর্ণ প্লাবিত। দ্রুত বাড়ছে বন্যার পরিধি। জাতীয় বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে ইন্দুস নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পেয়ে দক্ষিণ সিন্ধু প্রদেশের নিম্নভূমি এলাকায় নতুন করে বন্যার হুমকি তৈরি করছে। মুজাফফরগড়, নারওয়াল ও কাসুর সহ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকার জরুরি ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। বন্যার পানিতে প্রায় ৪,০০০ গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের পাঞ্জাবে গত ৩ দশকের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দেশটিতে তৃতীয়বারের মতো বন্যা সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বর্ষণের নদ নদী উপচে পড়ায় রাজ্যের প্রায় ২,০০০ গ্রাম প্লাবিত হয়েছে। লক্ষ লক্ষ একর ধান, তুলা ও আখের ক্ষেত সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে গেছে। বিপর্যস্ত কৃষক পরিবারগুলো ঘরের ছাদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। অনেকে তাদের গবাদি পশু হারিয়েছেন এবং জীবনের সব সঞ্চয় বিনিয়োগ করা ফসলের মাঠ আজ ধ্বংস। এদিকে প্রচণ্ড ঝড়ে স্থানীয় সময় শুক্রবার রাতে পূর্ব জাপানের উপকূল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই বিধ্বংসী প্রভাবের কারণে শিজুওকা প্রিফেকচারে আতঙ্ক বিরাজ করছে। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজ চালাচ্ছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। গ্রিস পার্লামেন্ট নতুন আইন পাশ হয়েছে, যেখানে প্রত্যাখ্যাত আশ্রয় প্রার্থীদের বিরুদ্ধে কঠোর শাস্তি এবং নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। এই আইন কার্যকরের ফলে বাংলাদেশ সহ পাকিস্তান ও মিশরের বহু অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করছে গ্রিক সরকার। নতুন আইনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নিরাপদ ঘোষণা করা তৃতীয় দেশ থেকে গ্রিসে প্রবেশকারী এবং আশ্রয়ের যোগ্য নন এমন অভিবাসীদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে। তা না হলে তাদের অন্তত ২৪ মাস কারাবাস ও সর্বোচ্চ ১০,০০০ ইউরো জরিমানার মুখোমুখি হতে হবে। তবে জাতিসংঘের শরণার্থী সংস্থা এ পদক্ষেপে সমালোচনা করে জানিয়েছে, এতে প্রকৃত আশ্রয় প্রার্থীরাও ঝুঁকিতে পড়তে পারেন। আগামী ১ অক্টোবর থেকে ভিসার মেয়াদ অতিক্রমকারীদের বিদেশিদের জন্য নতুন জরিমানা নীতি কার্যকর করতে যাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। এই নীতির আওতায় ৯০ দিন পর্যন্ত ওভারস্টেকারীদের সরাসরি কম্পাউন্ড নোটিশ জারি করা হবে। সাথে রয়েছে তদন্ত ও আদালতের মুখোমুখি হওয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিরুদ্দিন ইসমাইলের উদ্ধৃতি দিয়ে গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ব্যবস্থার ফলে আর অতিরিক্ত তদন্ত ও আদালতের প্রক্রিয়ার প্রয়োজন হবে না। এতে দ্রুত মামলা নিষ্পত্তি ও ওভারস্টেকারীদের নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। আগে প্রতিটি ওভারস্টে মামলায় তদন্ত কাগজপত্র তৈরি ও আদালতে পাঠানো হতো। নতুন এ ব্যবস্থায় ১ থেকে ৩০ দিন ওভারস্টে করলে দৈনিক ৩০ রিঙ্গিত হারে সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত জরিমানা, ৩১ থেকে ৬০ দিনের জন্য ১,০০০ রিঙ্গিত আর ৬১ থেকে ৯০ দিনের জন্য ২,০০০ রিঙ্গিত জরিমানা দিতে হবে। চাঞ্চল্যকর অভিযোগে জর্জরিত মোদী সরকারের একাধিক মন্ত্রী। হত্যা, অপহরণ, নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগে নাম জড়িয়েছে বহু মন্ত্রীর। নির্বাচন সংস্কার সংস্থা এডিআর-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রায় ৪০% সদস্যের বিরুদ্ধেই ফৌজদারি মামলা চলছে। অভিযোগের তালিকায় রয়েছে সহিংস অপরাধও।
অপরাধমুক্ত ভারত গড়ার প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের সামনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে সংসদে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে, যার আওতায় কোনো মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় অন্তত 30 দিন জেল হওয়া মাত্রই তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। এই বিল সামনে রেখে অপরাধমুক্ত রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে প্রচারে নেমেছে শাসক দল, কিন্তু বাস্তবে চিত্র সম্পূর্ণ ভিন্ন। দেশটির বেশিরভাগ ভোটাররা তুলেছে প্রশ্ন, যখন দেশের প্রায় অর্ধেক মন্ত্রীর বিরুদ্ধে রয়েছে নানা ধরনের অপরাধমূলক মামলা, তখন এই বার্তা আসলে কতটা আন্তরিক? ভারতের নির্বাচন সংস্কার সংস্থা এডিআর-এর বিশ্লেষণে জানা গেছে 27 রাজ্য, 3 কেন্দ্রশাসিত অঞ্চল ও কেন্দ্রীয় মন্ত্রিসভায় 643 মন্ত্রীর মধ্যে প্রায় 302 জনের বিরুদ্ধে মামলা চলছে। এর মধ্যে 174 জনের বিরুদ্ধে খুন, অপহরণ, নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগও রয়েছে। এনডিএ শরিকরও অভিযোগ মুক্ত নয়। কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী ও কেন্দ্র ইস্পাত মন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি সহ পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিচারাধীন মামলা এডিআর-এর প্রতিবেদনে উঠে এসেছে। মোদী সরকারের নতুন বিল কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সংসদে এখন যৌথ কমিটির হাতে থাকা এই বিল ভোটের প্রচারে বিজেপির রাজনৈতিক হাতিয়ার হিসেবে বেশি দেখা হচ্ছে। বাস্তবে অভিযুক্ত মন্ত্রীদের সরিয়ে দেওয়ার মতো শক্ত রাজনৈতিক সদিচ্ছা আদৌ বিজেপির আছে কিনা উঠেছে প্রশ্ন। আইন প্রণেতারাই যখন নিজেরা আইনের আওতায় আসেন, তখন গণতন্ত্রের বিশ্বাস কিভাবে টেকবে? অপরাধমুক্ত রাজনীতির দাবিতে যদি সত্যিকারের সংকল্প থাকে, বিজেপিকে প্রথমেই নিজের ঘর গুছিয়ে উদাহরণ তৈরি করতে হবে, এটাই বলছে জনমত। আহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। অভিবাসন বিরোধী অভিযানে দক্ষিণ কোরিয়ার 3 শতাধিক নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি বলছে, দেশটিতে বড় ধরনের অভিযান চালিয়ে অন্তত 500 বিদেশি নাগরিককে আটক করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। দেশটিতে অবস্থিত দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই এলজি ব্যাটারি প্ল্যান্টের কারখানায় অভিযান চালানো হয়। এ সময় দক্ষিণ কোরীয় নাগরিকদের গ্রেপ্তার করে ট্রাম্প প্রশাসন। চিলির দক্ষিণাঞ্চলে প্রশান্ত মহাসাগরের কোল ঘেঁষে অবস্থিত চিলো দ্বীপ এক বিস্ময়কর প্রাকৃতিক পরিবেশের আধার। এই দ্বীপে বাস করে বিশ্বের সবচেয়ে ছোট হরিণ পুডু। ছোট আকৃতির হলেও এই প্রাণীগুলো অত্যন্ত চঞ্চল ও লাজুক স্বভাবের। পুডুরা সাধারণত ঘন জঙ্গল ও ঝোপঝাড়ে লুকিয়ে থাকতে পছন্দ করে, যা তাদের আত্মরক্ষার অন্যতম উপায়। লস লাগোস অঞ্চলের চিলো দ্বীপ দক্ষিণ চিলির উপকূলে ঘন বন, বনের পাশে ছোট্ট গ্রামে অল্প কিছু মানুষের বসবাস। এই চিলো দ্বীপে বাস বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র হরিণ পুডুর। সরকারি প্রতিবেদন অনুসারে সারা দেশে প্রায় 10,000 পুডু রয়েছে, এর মধ্যে অধিকাংশই চিলো দ্বীপে। পুডু প্রজাতির মধ্যে বিশ্বের সবচেয়ে ছোট কিছু হরিণের উচ্চতা মাত্র 45 সেন্টিমিটার। ভীতু প্রকৃতির ক্ষুদ্র এই প্রাণীটির বড় চোখ, ছোট ছোট কোমল পা এর সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলেছে। আর এই সৌন্দর্যই তাদের বিপন্ন হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্প্যানিশ পশু চিকিৎসক জাবিয়ের লোপেজ। 2025 সালে আমরা 18টি পুডু পেয়েছি, যার মধ্যে 50% কুকুরের আক্রমণ ও 33% সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত। দেশটির জাতীয় চিড়িয়াখানার প্রাণী স্বাস্থ্য ইউনিট বলছে, মূল ভূখণ্ডে পুডুরা নিরাপদে থাকলেও দ্বীপের সংখ্যা হ্রাস পাচ্ছে। ক্ষুদ্রাকার হওয়ায় প্রাণীটি বিপদের সম্মুখীন হচ্ছে, তবে মূল ভূখণ্ডে তারা নিরাপদে আছে। ক্ষুদ্র এই প্রাণীটি রক্ষায় দ্বীপে কুকুরের চলাফেরা নিয়ন্ত্রণ সহ পুডু আইন করার দাবি দ্বীপের বাসিন্দাদের। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি ওয়ার্ল্ডে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।